হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য প্রাচীন ভারতের ওপর যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, এটি তার ষষ্ঠ ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব গুপ্ত সাম্রাজ্য এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলির লিংক প্লেলিস্ট আকারে দেওয়া আছে। লিংক ক্লিক করলে টপিক ওয়াইজ ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। এই টপিকের প্রথম প্রশ্ন, কোন গুপ্ত শাসকের মুদ্রাতে লিচ্ছবয় শব্দটির উল্লেখ আছে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তিনি সিংহাসন আরোহণ করেছিলেন 319 খ্রিস্টাব্দ বা মতান্তরে 320 খ্রিস্টাব্দ নাগাদ, এবং তার এই 319 বা 320 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণকাল এটি গুপ্তাব্দের প্রচলন করেছিল। এটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কার সময় থেকে বা কখন থেকে গুপ্তাব্দের প্রচলন হয়েছিল। তাহলে চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের সময় থেকে, অর্থাৎ 319 এবং 320 খ্রিস্টাব্দের পর থেকে। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নন। গুপ্ত সাম্রাজ্যের তিনি তৃতীয় শাসক। গুপ্ত সাম্রাজ্যের প্রথম যিনি শাসক হলেন তিনি হলেন শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্তের সময়কাল ছিল 275 খ্রিস্টাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এই শ্রীগুপ্তের পরই গুপ্ত শাসক ছিলেন ঘটোৎকচ গুপ্ত। এই ঘটোৎকচ গুপ্তের সিংহাসন আরোহণ কাল ছিল 300 খ্রিস্টাব্দ থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের কাল পর্যন্ত তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে ছিলেন। এই ঘটোৎকচ গুপ্তের পরই গুপ্ত শাসক হলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং তার রাজত্বকালের সমাপ্তি হয়েছিল 335 খ্রিস্টাব্দ নাগাদ। এবং এই যে প্রথম তিনজনের শাসকের নাম বললাম, এই প্রথম তিনজন শাসকের নাম বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। গুপ্তদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বিভিন্ন পুরাণ থেকে, যেমন বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ভগবত পুরাণ। এই যে গুপ্ত যে তিনজন শাসকের নাম লিখলাম, এদের মধ্যে প্রথম দুজন শাসক শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত, এরা দুজনে মহারাজা এই উপাধিটা নিয়েছিল। অপরদিকে প্রথম চন্দ্রগুপ্ত তিনি প্রথম মহারাজাধিরাজ এই উপাধি নিয়েছিলেন। এটা ভালোভাবে মনে রাখবে, কারণ কোশ্চেন এইভাবে আসতে পারে যে কোন গুপ্ত শাসক সর্বপ্রথম মহারাজাধিরাজ এই উপাধিটি নিয়েছিলেন। সেই অর্থে প্রথম চন্দ্রগুপ্তই হলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? রুদ্রদামন, হরিসেন, সমুদ্রগুপ্ত, বাণভট্ট। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। সঠিক উত্তর অপশন বি। হরিসেন তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন।
এবং তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। হরিসেনের এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যে রাজ্য জয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত তিনি উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। সীমান্তবর্তী তিনি 5 জন রাজাকে পরাজিত করেছিলেন। তিনি 9টি উপজাতীয় যে গণরাজ্য তা তিনি দখল করেছিলেন এবং 5টি বৈদেশিক রাজ্যের সঙ্গে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন। এই এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার এবং রাষ্ট্রসীমা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোন শহরটি গুপ্ত বাণিজ্যের পূর্বে এবং গুপ্ত যুগে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ব্যবসা বাণিজ্যের জন্য একটি সঙ্গম স্থল ছিল? তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী, বিদিশা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উজ্জয়িনী। উজ্জয়িনী অন্তর্বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গুপ্তদের বহির্বাণিজ্যের ক্ষেত্রে বা সামুদ্রিক বাণিজ্যে যে গুরুত্বপূর্ণ বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেগুলি হল ভৃগুকচ্ছ, এই ভৃগুকচ্ছ এটি পশ্চিম ভারতের একটি বন্দর। ভৃগুকচ্ছ ছাড়াও যে বন্দরগুলি ছিল ব্রোচ, কল্যাণ, এছাড়া উত্তর ভারতে সেই সময়ে একটি গুরুত্বপূর্ণ বন্দর হল তাম্রলিপ্ত বাংলায়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা এখান থেকে একটা কোশ্চেন দেখতে পাবে যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, যে গুপ্ত যুগের সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে উত্তর ভারতের কোন বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তাম্রলিপ্ত এই বন্দরটি। আর গুপ্ত যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোনটা? ভৃগুকচ্ছ, যেটা পশ্চিম ভারতে অবস্থিত। গুপ্ত যুগে ভারত রোম বাণিজ্যের অবসান হয়েছিল এবং যে কারণে গুপ্তরা এই পর্বে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য করত। চীনের সঙ্গে তারা বাণিজ্য করত। তাহলে ভারত রোম বাণিজ্যের অবসানের পর গুপ্তরা কোন অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত? দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন। এক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে গুপ্তরা যে জিনিসটা বেশি রপ্তানি করত বা প্রধান রপ্তানিযোগ্য দ্রব্য ছিল মশলা। মশলার মধ্যে তারা গোলমরিচ সবচেয়ে বেশি রপ্তানি করত। এছাড়া তারা রপ্তানি করত বস্ত্র। ভারত থেকে মেনলি এই মশলা এবং বস্ত্র এই দুটি রপ্তানি হতো। এবং গুপ্তরা তারা আমদানি করত ঘোড়া, রেশম প্রভৃতি। নেক্সট কোশ্চেন, প্রভাবতী গুপ্ত বাকাটক সাম্রাজ্যের রানী ছিলেন। তিনি মাতা কুবেরনাগ এবং কোন পিতার কন্যা ছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন প্রভাবতী গুপ্ত এবং প্রভাবতী গুপ্তের বিবাহ হয়েছিল বাকাটক রাজা রুদ্র সেনের সঙ্গে।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন কুবেরনাগ। কুবেরনাগ ছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল ধ্রুব দেবী। এই ধ্রুব দেবী ছিলেন তার স্ত্রী। ধ্রুব দেবী তিনি প্রথমে রামগুপ্তের স্ত্রী ছিলেন। সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত তিনি কিছু সময়ের জন্য সিংহাসন আরোহণ করেছিলেন এবং কথিত আছে যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি রামগুপ্তকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন এবং এই রামগুপ্তের স্ত্রী ছিলেন ধ্রুব দেবী। তিনি এই ধ্রুব দেবীকে বিবাহ করেছিলেন। বিদিশায় রামগুপ্তের নামাঙ্কিত লিপি রয়েছে। এই বিদিশায় প্রাপ্ত লিপি থেকে রামগুপ্ত সম্পর্কে তথ্য জানা যায়। তাহলে এখান থেকে তোমরা অনেকগুলি কোশ্চেন পেয়ে গেলে। এখান থেকে যেই কোশ্চেনটা সচরাচর প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছি যে কোন গুপ্ত শাসক তিনি তার ভাইকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তার ভাই রামগুপ্ত, অর্থাৎ রামগুপ্ত তিনি বড় ভাই ছিলেন, রামগুপ্তকে হত্যা করে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য নামে কোনটি পরিচিত ছিল? মুঘল সাম্রাজ্য, দক্ষিণ ভারতীয় সাম্রাজ্য, গণতান্ত্রিক রাজ্য, অরণ্য সাম্রাজ্য। ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য বলতে বোঝাত অরণ্য সাম্রাজ্য। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। সমুদ্রগুপ্ত তিনি এই আটবিক রাজ্য দখল করেছিলেন। সমুদ্রগুপ্ত কর্তৃক এই আটবিক রাজ্য দখলের প্রমাণ পাওয়া যায় একটি শিলালিপি থেকে, সেটি হল বাঘেলখন্ড শিলালিপি। বাঘেলখন্ড শিলালিপি। এই আটবিক রাজ্য এটি উপজাতীয় গণরাজ্য ছিল। উপজাতীয় গণরাজ্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? বিন্দুসার, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কারণ নেপোলিয়ন যেভাবে সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন, সমুদ্রগুপ্ত তিনি তার ভারতের বিভিন্ন অঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন এবং সমুদ্রগুপ্তের এই সাম্রাজ্যবাদী নীতি তথা রাজ চক্রবর্তীর যে আদর্শ, সেই জন্যই ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। সমুদ্রগুপ্ত তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তিনি যে মুদ্রা জারি করেছিলেন সেই মুদ্রায় অশ্বমেধ পরাক্রম এই শব্দটি উৎকীর্ণ করেছিলেন। অশ্বমেধ পরাক্রম। আমরা দেখব যে গুপ্ত সাম্রাজ্যের দুজন শাসক তারা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই দুজন শাসক হলেন, প্রথমজন সমুদ্রগুপ্ত, দ্বিতীয়জন হলেন কুমারগুপ্ত। এটি খুব ইম্পর্টেন্ট
যে গুপ্ত যুগের কোন দুজন শাসক তারা অশ্বমেধ যজ্ঞ করেছিল? তাহলে সমুদ্রগুপ্ত ও প্রথম কুমারগুপ্ত। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? প্রাকৃত, হিন্দি, পালি, সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যে তাদের সরকারি ভাষা ছিল সংস্কৃত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের পণ্ডিত সাহিত্যিকগণ নিম্নের কোন বিবৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ? প্রথম বিবৃতিটি দেখো, পাণিনি পুষ্যমিত্রের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় বিবৃতি, অমর সিং হর্ষবর্ধনের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বিবৃতি, কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত। নিচের কোড থেকে এই কোনটা সঠিক বিবৃতি সেটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম বিবৃতিতে পাণিনি তিনি পুষ্যমিত্রের সঙ্গে সম্পর্কিত নয়, প্রথম বিবৃতিটি ভুল। অমর সিংহ তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে সম্পর্কিত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন সভা ছিল সেই নবরত্ন সভার একজন ছিলেন এই অমর সিং। আর তৃতীয় বিবৃতি কালিদাস তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে সম্পর্কিত। এই বিবৃতিটি সঠিক। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিবৃতি 3 অর্থাৎ কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে সম্পর্কিত, এটি সঠিক। নেক্সট কোশ্চেন, ভারত ইতিহাসে কুল্লবাপ এবং দ্রোণবাপ শব্দটি বলতে বোঝায় ভূমির পরিমাপ, বিভিন্ন মূল্যের মুদ্রা, শহুরে জমির শ্রেণীবিভাগ, ধর্মীয় রীতি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভূমির পরিমাপ। গুপ্তযুগে যে ভূমির পরিমাপ সম্পর্কিত এককগুলি প্রচলিত ছিল সেগুলি হলো, যেমন একটু দেখে নাও, আরবাব, দ্রোণবাপ, কুল্লবাপ, ও পাটক। এই পাটক ছিল সর্বোচ্চ একক। এ প্রসঙ্গে বলে রাখি যে গুপ্ত যুগের যে জমি ছিল সেই জমিগুলোকে প্রকৃতি অনুযায়ী 12টি ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ গুপ্ত যুগে 12টি প্রকারের জমি ছিল এবং এই 12 প্রকার যে জমি ছিল তার উল্লেখ পাওয়া যায় অমরকোষ গ্রন্থে। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত লেখতে সমুদ্রগুপ্তকে তার বিজয় কীর্তির জন্য ভারতের নেপোলিয়ান হিসাবে উল্লেখ করা হয়েছে? আমরা আগেই আলোচনা করেছি যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। এখন কোন স্তম্ভে তার এই বিজয় কীর্তির বর্ণনা রয়েছে? লৌহ স্তম্ভলেখ, বিজয় স্তম্ভ, এলাহাবাদ, সূর্য স্তম্ভ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, এলাহাবাদ স্তম্ভ। এই এলাহাবাদ স্তম্ভ প্রশস্তি যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন হরি সেন। নেক্সট কোশ্চেন, বাধ্যতামূলক শ্রম বা বৃষ্টি সম্পর্কে প্রাচীন ভারতের গুপ্ত আমলে কোন বিবৃতিটি সত্য? অপশন এ, এটি একটি রাজ্যের বড় আয় যা জনসাধারণ অল্প কর হিসাবে দিত। অপশন বি দেখো, গুপ্ত সাম্রাজ্যের আমলে মধ্যপ্রদেশ ও কাথিয়াওয়াড় অঞ্চলে প্রদান করা হতো না। অপশন সি, এটি বাধ্যতামূলক শ্রম সপ্তাহের মজুরি হিসাবে অভিহিত হতো।
অপশন ডি, পরিবারের বড় পুত্রও বাধ্যতামূলকভাবে শ্রম দিয়ে আসত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 20টি ছিল বাধ্যতামূলক শ্রম প্রদান। গুপ্ত যুগে এই 20টি বা বাধ্যতামূলক শ্রম এর প্রচলন ছিল। নেক্সট, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সমুদ্রগুপ্তের পরবর্তী যিনি শাসক হয়েছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তবে সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত তিনি স্বল্পকালীন সময়ে সিংহাসন আরোহণ করেছিলেন। রামগুপ্তর পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি সিংহাসন আরোহণ করেন। যেহেতু অপশনে এখানে রামগুপ্ত নেই, তাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তের রাজত্বকালের সমাপ্তি ঘটেছিল 380 খ্রিস্টাব্দ নাগাদ এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি সিংহাসন আরোহণ করেন 380 খ্রিস্টাব্দ নাগাদ এবং তার রাজত্বের সমাপ্তি ঘটেছিল 413 খ্রিস্টাব্দে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত তিনি সিংহাসন আরোহণ করেন। প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল ছিল 413 খ্রিস্টাব্দ থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম কুমারগুপ্তর পর গুপ্ত রাজা হলেন স্কন্দগুপ্ত। তিনি ছিলেন গুপ্ত রাজবংশের শেষ উল্লেখযোগ্য শাসক। এরপর যারা গুপ্ত শাসক হয়েছিলেন তারা এই প্রথম শাসকদের মতো ততটা যোগ্যতা সম্পন্ন ছিলেন না। স্কন্দগুপ্তের রাজত্বকাল ছিল 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, মৃচ্ছ কটিকম নাটকটির রচয়িতা হলেন বিশাখ দত্ত, শূদ্রক, বাণভট্ট, ভাস। মৃচ্ছ কটিকম এই নাটকটি রচনা করেছিলেন শূদ্রক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এখানে বাকি যে লেখকগুলো আছে তাদের গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ছিল, সেগুলো একটু দেখে নাও। যেমন বিশাখ দত্ত তিনি রচনা করেছিলেন মুদ্রা রাক্ষস, ও দেবী চন্দ্রগুপ্তম। বাণভট্ট তিনি হর্ষচরিত রচনা করেছিলেন। বাণভট্ট তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষচরিত তিনি রচনা করেন। ভাস এর লেখা স্বপ্ন বাসব দত্তা ও চারু দত্ত। সবকটি গ্রন্থ এবং তাদের যে রচয়িতা খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে লিখে দিলাম। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? দ্রামা, টঙ্কা, রূপক, দিনার। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা দিনার নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। গুপ্ত যুগে যে সমস্ত রূপোর মুদ্রা প্রচলিত ছিল সেগুলোকে বলা হতো রূপক। তাহলে রূপোর মুদ্রা হলো রূপক এবং সোনার মুদ্রা হলো দিনার। এছাড়া গুপ্ত যুগে
বিনিময়ের মাধ্যম হিসাবে কড়ির প্রচলন ছিল এবং গুপ্ত যুগে এই কড়ি আসত মালদ্বীপ থেকে। গুপ্ত যুগের প্রথম শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি প্রথম রূপোর মুদ্রা চালু করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট যে গুপ্ত যুগের কোন শাসক প্রথম রূপোর মুদ্রা চালু করেছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি প্রথম রূপোর মুদ্রা চালু করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি পশ্চিম ভারতের শকদের পরাজিত করেছিলেন এবং তারপর তিনি এই রূপোর মুদ্রা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিং, ব্রহ্মগুপ্ত। বৃহৎ সংহিতা এই গ্রন্থটি রচনা করেছিলেন বরাহমিহির। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। বরাহমিহিরের লেখা অপর আরেকটি গ্রন্থ সেটি হল পঞ্চ সিদ্ধান্তিকা। এছাড়া আর্যভট্টের লেখা গ্রন্থ হল আর্যভট্টীয়, সূর্য সিদ্ধান্ত, ব্রহ্মগুপ্তের লেখা গ্রন্থ খণ্ড খাদক ও ধান্যগ্রহ, অমর সিং এর লেখা গ্রন্থ হল অমরকোষ। গুপ্ত যুগের এই আর্যভট্ট তিনি সর্বপ্রথম আহ্নিক গতি, বার্ষিক গতি বা 365 দিনে যে বছরের ধারণা তিনি দিয়েছিলেন। এছাড়া আর্যভট্টের সবচেয়ে বড় যে কৃতিত্ব ছিল যে তিনি শূন্যের প্রথম ধারণা দিয়েছিলেন এবং দশমিক ব্যবহারের সর্বপ্রথম প্রয়োগ তিনি দেখিয়েছিলেন। যদিও দশমিক প্রথার প্রচলন তিনি করেননি, তার প্রচলন অনেক আগে থেকেই হয়েছিল, কিন্তু তিনি তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত ধারণাটা তিনি দিয়েছিলেন। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, তাই জানিয়ে দিলাম। আর গুপ্ত যুগের এই বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত তিনি নিউটনের আগেই তিনি অভিকর্ষের যে ধারণা তিনি দিয়েছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি যে গুপ্ত যুগের দুজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তারা হলেন ধন্বন্তরী ও বাগভট্ট। তাহলে এই ধন্বন্তরী এবং বাগভট্ট ছিলেন চিকিৎসক। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত বংশীয় সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তিনি হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন, যে কারণে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন রমেশচন্দ্র মজুমদার। স্কন্দগুপ্তের এই হুন আক্রমণ প্রতিহতের বর্ণনা পাওয়া যায় একটি শিলালিপি থেকে, সেটি হল ভিটারি স্তম্ভ শিলালিপি।
ভিটারি শিলালিপি। গুপ্তদের সময়ে যে হুনরা ভারত আক্রমণ করত তারা ছিল শ্বেত হুন জাতি। এটা মনে রাখবে, কারণ প্রসঙ্গক্রমে কোশ্চেন আসতেই পারে যে ভারতে যে হুনরা আক্রমণ করেছিল তারা কোন হুন ছিল? শ্বেত হুন। ভারতে যে সমস্ত হুনরা এসেছিলেন তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য হুন নেতা ছিলেন। প্রথম হলেন তোরমান। দ্বিতীয় যিনি হুন নেতা ছিলেন তিনি হলেন মিহিরকুল। এই মিহিরকুলকে আবার ভারতের অ্যাটিলা বলা হতো। ভারতে এই মিহিরকুলের রাজধানী ছিল সাকল বা শিয়ালকোট। আর একটি কথা বললাম যে মিহিরকুলকে ভারতের অ্যাটিলা বলা হতো তার অত্যাচারিতার জন্য। ভারতের অ্যাটিলা। এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কোশ্চেন দেখতে পেলে। তাহলে ভারতের অ্যাটিলা হলেন কে? মিহিরকুল। ইরান শিলালিপি থেকে জানা যায় যে এই তোরমানকে পরাজিত করেছিলেন গুপ্ত শাসক ভানুগুপ্ত। তাহলে এই ভানুগুপ্ত কর্তৃক তোরমানকে পরাজয়ের বর্ণনা পাওয়া যায় ইরান শিলালিপি থেকে। নেক্সট কোশ্চেন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন গুপ্ত শাসক প্রথম কুমারগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। সকারি এই উপাধিটি নিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি পশ্চিম ভারতের শকদের উচ্ছেদ করেছিলেন এবং তিনি সকারি উপাধি লাভ করেছিলেন এবং তিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন শকদের পরাজিত করার পর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি আরও যে সমস্ত উপাধিগুলো নিয়েছিলেন, যেমন দেখো পরম ভাগবত, বিক্রমাদিত্য, এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন, যেমন সিংহচন্দ্র, সিংহ বিক্রম, নরেন্দ্রচন্দ্র, দেবরাজ, দেবশ্রী প্রভৃতি।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি এবং নামগুলি সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে যাতে তোমরা করতে পারো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাজা চন্দ্র নামটি মেহেরলি লৌহ স্তম্ভে পাওয়া গেছে, এটি কোন রাজার নাম হিসাবে চিহ্নিত হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্র সেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই মেহেরলি লৌহ স্তম্ভটি এটি দিল্লির কুতুব মিনারের নিকটে অবস্থিত। এই কুতুব মিনারের নিকটে এই যে মেহেরলি লৌহ স্তম্ভ, এই মেহেরলি লৌহ স্তম্ভে চন্দ্র এই শব্দটির উল্লেখ রয়েছে। এখন এই চন্দ্র বলতে কোন রাজা এই নিয়ে বিতর্ক রয়েছে, তবে বিভিন্ন তথ্যসূত্র থেকে পণ্ডিত এবং ঐতিহাসিকরা এমত এসেছেন যে এই চন্দ্র নামক রাজাটা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে অবস্থানটা লিখে দিলাম, কারণ এটাও কোশ্চেন আসতে পারে যে মেহেরলি লৌহ স্তম্ভ কোথায় অবস্থিত, তাহলে কুতুব মিনারের নিকটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক নিজেকে জীবনের শেষ দিন পর্যন্ত নালন্দার সঙ্গে যুক্ত রাখেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হন? স্কন্দগুপ্ত, বুধগুপ্ত, পুরুগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তাহলে এই নিয়ে আমরা একটু আগেই ডিসকাস করেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন প্রথম কুমারগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, কে এবং কখন গুপ্তাব্দ শুরু করেন? প্রথম কুমারগুপ্ত 324 খ্রিস্টাব্দে, শ্রীগুপ্ত 309-310 খ্রিস্টাব্দে। অজন্তা গুহা এটি মহারাষ্ট্রে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। অজন্তা গুহা গুহাচিত্রের জন্যই বিখ্যাত। অজন্তা যে গুহাচিত্রের বিষয়বস্তু ছিল সেগুলির মধ্যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঘটনা, বুদ্ধের জীবন এবং জাতক কাহিনীর বিভিন্ন চিত্রায়ন করা ছিল। এছাড়া জীবন্ত রং বা সূক্ষ্ম কাজের ব্যবহার, ফ্রেস্কো পদ্ধতির প্রয়োগ, এই সব কিছুই দেখা যায় অজন্তার গুহাচিত্রে। নেক্সট কোশ্চেন, মেহেরৌলি লৌহস্তম্ভ কোথায় অবস্থিত? কুতুব মিনার চত্বর, হুমায়ুনের সমাধি, লালকেল্লা চত্বর, মহাবোধি মন্দির চত্বর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কুতুব মিনার চত্বর। এই বিষয়টি আগেও ডিসকাস করেছি যে মেহেরৌলিতে যে লৌহস্তম্ভ রয়েছে সেই লৌহস্তম্ভে চন্দ্র নামক এক রাজার নাম উল্লেখ রয়েছে। এই যে চন্দ্র রাজা আসলে কে, এই নিয়ে বিতর্ক ওঠে। পরবর্তীকালে বিভিন্ন তথ্যসূত্র থেকে পণ্ডিতরা এ বিষয়ে একমত হয়েছেন যে এই যে মেহেরলি লৌহস্তম্ভে চন্দ্র রাজা তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, নবন্তকাম গুপ্ত সময়ে কি বিষয়ক গ্রন্থ? চিকিৎসা, ধাতু বিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা। এটি চিকিৎসা বিদ্যার উপর রচিত গ্রন্থ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। বিভিন্ন বাংলা বইয়ে তোমরা এটিকে নবনীতাকাম এই নামেও দেখতে পাবে। এই নবনীতাকাম বা নবন্তকাম যে গ্রন্থটি গুপ্তযুগেই রচিত হয়েছিল এবং এটি চিকিৎসা বিদ্যার উপর রচিত একটি গ্রন্থ। নেক্সট কোশ্চেন, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্ত গ্রন্থগুলির লেখক কে?
আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, বরাহ মিহির। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, বরাহ মিহির। বরাহ মিহির তিনি এই সকল গ্রন্থগুলি রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। ফাহিয়েন তিনি 400 খ্রিস্টাব্দ থেকে 411 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ভারতে ছিলেন, এবং কারো কারো মতে আবার তিনি 405 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে এসেছিলেন এবং 411 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ভারতে ছিলেন। ফাহিয়েন তিনি পাটলিপুত্রে ছিলেন 3 বছর এবং তাম্রলিপ্তে ছিলেন 2 বছর। তাম্রলিপ্ত ছিল গুপ্ত যুগের একটি উত্তর ভারতের গুরুত্বপূর্ণ বন্দর, এখানে তিনি 2 বছর ছিলেন। ফাহিয়েনের ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত তিনি বিভিন্ন যে বৌদ্ধ স্থানগুলি ছিল সেই বৌদ্ধ স্থান ভ্রমণ তার উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত গ্রন্থগুলির মধ্যে কোনগুলি কালিদাসের লেখা? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশ, মালবিকাগ্নি মিত্রম, ঋতু সংহার, কুমার সম্ভব। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যে 6টি গ্রন্থের নাম এখানে দেওয়া আছে এই 6টি গ্রন্থই কালিদাসেরই লেখা। কালিদাস তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে তিনি কবি ও সাহিত্যিক ছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সবকটি। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্যের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি নীতি নিয়েছিলেন? অপশন এ, জয় করার নীতি। অপশন বি, ধর্ম বিজয় নীতি। অপশন সি, দিগ্বিজয়। অপশন ডি, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ধর্ম বিজয়। আমরা জানি যে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12টি রাজাকে পরাজিত করেছিলেন বা 12টি রাজ্যকে তিনি পরাস্ত করেছিলেন। দক্ষিণ ভারতে তিনি যে 12টি রাজ্য দখল করেছিলেন এই 12টি রাজ্যকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। এই 12টি রাজ্যকে তিনি কার্যত করদ রাজ্যে পরিণত করেছিলেন। এই 12টি রাজ্যের শাসক তারা গুপ্তদের বশ্যতা, বিশেষ করে সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করে নিয়েছিল এবং বশ্যতা স্বীকারের বিনিময়ে এগুলো করদ রাজ্য বা স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত হয়েছিল। এই যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তাদের রাজ্যে পুনঃস্থাপিত করা বা তাদেরকে ফিরিয়ে দেওয়া, এই নীতিটি ছিল গ্রহণ পরিমোক্ষ নীতি। তাহলে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে রাজ্য বিস্তারের ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছিল? গ্রহণ পরিমোক্ষ নীতি। এই গ্রহণ পরিমোক্ষ নীতিকে হরিসেন তিনি ধর্ম বিজয় নীতি বলেছেন। তাহলে এই নীতিকে ধর্ম বিজয় নীতি কে বলেছেন? হরিসেন।
নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের সোনার মুদ্রা কি নামে পরিচিত? শতমান, দিনার, মুহারা বা মোহর? এটি মোহর। বরাহ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দিনার। এই প্রশ্নটি আমরা আগেও পড়েছি। বরাহ এটি বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রা। এটি খুব ইম্পর্ট্যান্ট, তাই একটু রিমাইন্ড দিয়ে রাখলাম। এই বরাহ মুদ্রা আবার প্যাগোডা নামেও পরিচিত। প্যাগোডা মুদ্রা। তাহলে এই বরাহ এবং প্যাগোডা এটি বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রা। এই বরাহ বা প্যাগোডা এটি সোনার মুদ্রা। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট প্রথম মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, ঘটোৎকচগুপ্ত, শ্রীগুপ্ত। প্রথম মহারাজা ধীরাজ এই উপাধিটি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য হিসাবে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, শূন্য ধারণার প্রবর্তক কে? চারবাক, চাণক্য, আর্যভট্ট, বরাহমিহির। আর্যভট্ট তিনি শূন্য ধারণার প্রবর্তক। তিনি গুপ্ত যুগের একজন বিজ্ঞানী ছিলেন এবং আর্যভট্টের লেখা বিভিন্ন গ্রন্থ আগে ডিসকাস করেছি, যে আর্যভট্টীয় সূর্য সিদ্ধান্ত তার দুটি উল্লেখযোগ্য বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোশ্চেন, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তিনি লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। সমুদ্রগুপ্তের যিনি মা ছিলেন বা সমুদ্রগুপ্তের মাতা ছিলেন কুমার দেবী, এবং কুমার দেবী তিনি ছিলেন লিচ্ছবি রাজকন্যা। এবং যে কারণে সমুদ্রগুপ্ত তার মুদ্রায় তিনি নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলেছেন। এই কুমার দেবী তিনি প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন। তাহলে কুমার দেবী তিনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী এবং সমুদ্রগুপ্তের মা। প্রথম চন্দ্রগুপ্ত যে মুদ্রা উৎকীর্ণ করেছিলেন সেই মুদ্রায় একদিকে প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর প্রতিকৃতি উৎকীর্ণ ছিল, অপরদিকে লক্ষ্মী এর প্রতিকৃতি উৎকীর্ণ ছিল। এই বিষয়টি বলে রাখলাম, কারণ যদি এইভাবে কোশ্চেন আসে যে কার মুদ্রায় কুমার দেবীর প্রতিকৃতি উৎকীর্ণ ছিল, প্রথম চন্দ্রগুপ্ত। আর প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লিচ্ছবয় এই শব্দটি রয়েছে। তাহলে কার মুদ্রায় লিচ্ছবয় শব্দটি রয়েছে? প্রথম চন্দ্রগুপ্তের। আর লিচ্ছবি দৌহিত্র এই শব্দটি রয়েছে সমুদ্রগুপ্তের। বিষয়টি ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, আর্যভট্ট, হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এবং হরিসেনেরই বিখ্যাত
তার যে রচনা বা তার যে প্রশস্তি, যার থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়, এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? আর্যভট্ট, বরাহমিহির, বড়রুচি, সুশ্রুত। সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি রচনা করেছিলেন আর্যভট্ট। ফো কুও কিং গ্রন্থের লেখককে? ইৎসিং, ফাহিয়েন, হিউয়েনসাং, মেগাস্থিনিস। ফো কুও কিং এই গ্রন্থটি রচনা করেছিলেন ফাহিয়েন। এই ফাহিয়েন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে এসেছিলেন। হিউয়েনসাং তিনি হর্ষবর্ধনের সময়ে ভারতে আসেন। হিউয়েনসাং এর বিখ্যাত গ্রন্থ হল সি ইউ কি। আর মেগাস্থিনিস তিনি মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিসের লেখা বিখ্যাত গ্রন্থ হল ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্যদের রাজনৈতিক তথা আর্থসামাজিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। নেক্সট কোশ্চেন, বিক্রম বর্ষীয় গ্রন্থটির রচয়িতা কে? বাণভট্ট, শূদ্রক, কালিদাস, ভবভূতি। বিক্রম বর্ষীয় এই গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। গুপ্ত আমলে নিচের কোন বন্দরটি উত্তর ভারতের বাণিজ্য পরিচালনা করেছিল? তাম্রলিপ্ত, ব্রোচ, কল্যাণ, কাম্বে। এই প্রশ্নের সঠিক উত্তর তাম্রলিপ্ত। এই বিষয়টি আগেও বলেছি যে উত্তর ভারতের বাণিজ্যের ক্ষেত্রে তাম্রলিপ্ত এই বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর পশ্চিম ভারতের বাণিজ্যের ক্ষেত্রে ভৃগুকচ্ছ একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। আর অন্তর বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল উজ্জয়িনী। নিম্নলিখিত যে ব্যক্তিরা ভারতে এসেছিলেন তাদের ক্রমানুসারে আগমনকাল সাজাও। ফাহিয়েন, ইৎসিং, মেগাস্থিনিস, হিউয়েনসাং। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দেখো, ভারতে ফাহিয়েনের সময়কাল ছিল 400 বা 405 খ্রিস্টাব্দ থেকে 411 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইৎসিং তার সময়কাল ছিল 671 খ্রিস্টাব্দ থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত। মেগাস্থিনিস এর সময়কাল ছিল 304 খ্রিস্টপূর্ব থেকে 299 খ্রিস্টপূর্ব পর্যন্ত। আর হিউয়েনসাং এর সময়কাল ছিল 630 থেকে অর্থাৎ 630 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ মধ্যে।
তাই নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সর্বপ্রথম মেগাস্থিনিস, তারপর ফাহিয়েন, তারপর হিউয়েনসাং এবং শেষ ইৎসিং। নেক্সট কোশ্চেন, গুপ্ত আমলে রচিত সংস্কৃত নাটকগুলিতে শূদ্ররা এবং মহিলারা নিম্নলিখিত কোন ভাষায় কথা বলে? সংস্কৃত, প্রাকৃত, পালি, সুরসেনি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, প্রাকৃত। গুপ্ত যুগে যারা উচ্চ বর্ণ ছিল তারা এই সংস্কৃত ভাষায় কথা বলতো, অপরদিকে যারা নিম্ন বর্গের এবং মহিলারা তারা প্রাকৃত এই ভাষায় কথা বলতো। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক তার বড় ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তার বড় ভাই রামগুপ্তকে হত্যা করেছিলেন এবং রামগুপ্তকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। এই বিষয়টা আগেও বলেছি। নেক্সট কোশ্চেন, কণ্টক শোধন হলো এক প্রকার বিচারালয়। এটি কোন রাজত্বকালে লক্ষণীয়ভাবে বিদ্যমান ছিল? মৌর্য যুগ, চোল যুগ, কুষাণ, রাষ্ট্রকূট। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মৌর্য যুগ। মৌর্য যুগে দুই ধরনের বিচারালয় ছিল, একটি ছিল ধর্মস্থীয়, অপরটি ছিল কণ্টক শোধন। ধর্মস্থীয় এখানে দেওয়ানি মামলার বিচার হতো, অপরদিকে কণ্টক শোধন এই বিচারালয়ে ফৌজদারি মামলার বিচার হতো। এ প্রসঙ্গে বলে রাখি যে মৌর্য শাসক অশোক তিনি সাম্রাজ্যের সর্বত্র যাতে একই প্রকারের শাসন এবং বিচার ব্যবস্থা বজায় থাকে তার জন্য তিনি ব্যবহার সমতা ও দণ্ড সমতা চালু করেছিলেন। ব্যবহার সমতা অর্থাৎ সকলকে সমান চোখে এক্ষেত্রে দেখা হবে, আইনের চোখে সকলে সমান এবং একই অপরাধের জন্য বিভিন্ন ব্যক্তি সেটা সমান শাস্তি পাবেন, এক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। তাহলে ব্যবহার সমতা ও দণ্ড সমতা, এই দুটোর মূল অর্থই যেটা দাঁড়ায় যে তিনি আইনের চোখে সকলে সমান তা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? প্রথম বিবৃতিটি দেখো, শক বিজয়ের প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো এই রাজার রৌপ্য মুদ্রা। এই বিবৃতিটি সঠিক, কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি পশ্চিম ভারতের শকদেরকে পরাজিত করেছিলেন এবং শক বিজয়ের জন্যই তিনি রূপোর মুদ্রা জারি করেছিলেন এবং এই মুদ্রা থেকেই জানা যায় যে তিনি শকদেরকে পরাজিত করেছেন। এই মুদ্রাগুলির ওজন ছিল প্রায় 33 গ্রেন। এই বিবৃতিটিও সঠিক। নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 এবং 2 উভয়ই সত্য। অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিগুলো সঠিক? প্রথম বিবৃতি
জুনাগড় শিলালিপিতে সমুদ্রগুপ্ত দাবি করেছেন যে তিনি সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন। এই বিবৃতিটি মিথ্যা, কারণ সুদর্শন হ্রদ মেরামত করার বিষয়টি সমুদ্রগুপ্তর সঙ্গে যুক্ত নয়। এই সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন গুপ্ত শাসক স্কন্দগুপ্ত। দ্বিতীয় বিবৃতিটি দেখো, বলছে মেহেরলি লৌহস্তম্ভের শিলালিপিতে বলা হয়েছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্তম্ভটি দেবতা বিষ্ণুর সম্মানে স্থাপন করেছিলেন। এই বিবৃতিটি সঠিক, যে কুতুব মিনারের নিকটে যে মেহেরলি লৌহস্তম্ভ, সেই মেহেরলি লৌহস্তম্ভটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিষ্ণুর উদ্দেশ্যেই উৎসর্গ করেছিলেন। তৃতীয় বিবৃতিটি দেখো, যে গুপ্ত যুগে 191 সালের যে এরান স্তম্ভের শিলালিপিটি ভারতের সতী প্রথার প্রাচীনতম শিলালিপি। এই বিবৃতিটি সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 2 এবং 3, কারণ প্রথম বিবৃতিটি ভুল। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো, এই ধরনের প্রশ্নগুলো রেখেছি শুধুমাত্র তোমাদের প্রিপারেশনটি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই ধরনের কোশ্চেনগুলো করলে তোমরা একটি কোশ্চেন থেকেই অনেক এমসিকিউ সলভ করার মতো ইনফরমেশন পেয়ে যাবে। সেই কারণেই এই ধরনের কোশ্চেনগুলো রেখেছি। প্রথম বিবৃতিটি দেখো, যে গুপ্ত রাজাদের পাথরের শিলালিপি, তাম্রলিপি, মুদ্রার লেখাগুলি বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা। এক্ষেত্রে এই প্রথম বিবৃতিটি সঠিক, কারণ গুপ্ত রাজাদের সরকারি ভাষা ছিল সংস্কৃত ভাষা, এবং গুপ্তরা যে শিলালিপি বা তাম্রশাসন বা মুদ্রা যেগুলো জারি করতেন সেগুলো সংস্কৃত ভাষাতেই উৎকীর্ণ হতো। তাহলে প্রথম বিবৃতিটি সঠিক। দ্বিতীয় বিবৃতিটি দেখো, ভাসের লেখা কুমার সম্ভব এবং রঘুবংশ মহাকাব্য বিখ্যাত ছিল। দেখো, দ্বিতীয় বিবৃতিটি কিন্তু ভুল, কারণ এই কুমার সম্ভব এবং রঘুবংশ এ দুটি রচনা করেছিলেন কালিদাস, সেজন্য দ্বিতীয় বিবৃতিটি ভুল। তৃতীয় বিবৃতিটি, যে বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা নামক 5টি জ্যোতিষ শাস্ত্রের নীতি প্রদান করেছিলেন। অর্থাৎ আমরা আগেও পড়েছি যে বরাহমিহির তিনি পঞ্চসিদ্ধান্তিকা এই গ্রন্থটি রচনা করেছিলেন, তাই তৃতীয় এই বিবৃতিটি সঠিক। তাহলে নিচের কোড থেকে যদি আমরা সঠিক উত্তর নির্বাচন করি, সঠিক উত্তর কি হবে? অপশন বি 1 এবং 3। দেখো, এই যে কোশ্চেনগুলো আমি সিলেক্টেড করেছি এমসিকিউ এর জন্য, এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। অল ইন্ডিয়া যে পিএসসির এক্সাম হয়েছিল সেই সমস্ত পিএসসি এক্সাম থেকে এই কোশ্চেনগুলো তোলা। যেমন এই কোশ্চেনটি গুজরাট পিএসসিতে এসেছিল, তাই এই ধরনের কোশ্চেনগুলোকে ইগনোর করলে চলবে না। আপকামিং এসএলএসটিতে তোমার প্রিপারেশনকে অ্যাডভান্স লেভেল করার জন্য এই ধরনের কোশ্চেনগুলোকেও সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? বিন্দুসার অমিত্রঘাত, এটি সঠিক, কারণ বিন্দুসার অমিত্রঘাত এই উপাধিটি নিয়েছিলেন। সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক, এটাও সঠিক, কারণ তিনি পরাক্রমাঙ্ক এই উপাধি নিয়েছিলেন। কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য, কুমারগুপ্তর উপাধি মহেন্দ্রাদিত্য ছিল। স্কন্দগুপ্ত ক্রমাদিত্য, এটিও সঠিক। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করলে এক্ষেত্রে আমরা দেখব যেহেতু 4টে অপশনই সঠিক, তাই সঠিক উত্তর হবে অপশন এ। 1, 2, 3 এবং 4, 4টি সত্য। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের বিখ্যাত কবি ভাস এর রচনাগুলো নিচের কোনটি? চারুদত্ত, বালাচরিত, রাবণবধ। ভাসের লেখা গ্রন্থ হলো চারুদত্ত, বালাচরিত, কিন্তু রাবণবধ এটি ভাসের লেখা গ্রন্থ নয়, তাই সঠিক উত্তর হবে অপশন এ 1 এবং 2।
ভাসের লেখা অপর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বপ্ন বাসব দত্তা। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, কিন্তু কোন ক্ষেত্রে তা এত প্রগতিশীল ছিল না? শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, পেন্টিং অর্থাৎ চিত্রকলা, বৈদেশিক বাণিজ্য। গুপ্ত যুগের প্রগতিশীলতা আমরা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দেখতে পাবো না, কারণ গুপ্ত যুগে যে ভারত রোম বাণিজ্যের অবক্ষয় হয়েছিল এবং গুপ্তরা পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য করত, তাই শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, পেন্টিংয়ের ক্ষেত্রে তার উৎকর্ষতা ছিল, কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ছিল না। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে ভূমিকর আদায়ের সাথে যুক্ত কর্মকর্তা ছিলেন ধ্রুবাধিকরণ, কার্নিক, মহাক্ষ পাতলিক, স্বার্থবাহ। গুপ্ত যুগে ভূমিকর আদায়ের সাথে যুক্ত ব্যক্তি হলেন বা যিনি দপ্তরটি হল ধ্রুবাধিকরণ, এবং এই ধ্রুবাধিকরণ হল গুপ্ত যুগের রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত। অপরদিকে স্বার্থবাহ, এটি ছিল মৌর্য যুগের রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, ভাগ এবং বলি কি ছিল? সামরিক বিভাগ, রাজস্বের উৎস, ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক বিভাগ। ভাগ ছিল রাজস্বের উৎস। গুপ্ত যুগে বিভিন্ন ধরনের কর প্রচলিত ছিল, যেমন দেখো ভাগ। ভাগ ছিল উৎপন্ন শস্যের ওপর 1/6 রাজস্ব ধার্য করা হতো। দ্বিতীয়ত ছিল কর, এটি সাধারণত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ওপর আরোপ করা হতো। তৃতীয়ত ছিল বৃষ্টি, যেটি বাধ্যতামূলক শ্রমদান, অর্থাৎ বিনা পারিশ্রমিকে শ্রমদান হলো বৃষ্টি। উদ্রঙ্গ, এই উদ্রঙ্গ হলো জলকর, বা এটাকে আবার গ্রামে মোতায়েন করা যে রক্ষী বাহিনীর জন্য যে বিশেষ কর দিতে হতো সেটিকেও বোঝাতো। সেনাভক্ত, যখন সেনা গ্রামের ওপর দিয়ে যেত তখন সেই সেনার ব্যয়ভার এর জন্য গ্রামবাসীর কাছ থেকে যে কর আদায় করা হতো সেটা হলো সেনাভক্ত। আর ছিল ভোগ, অর্থাৎ বিশেষ ধরনের উপঢৌকন প্রদান ছিল ভোগ। হিরণ্য, নগদ অর্থে রাজস্ব প্রদান, সেটা ছিল হিরণ্য। উদক ভাগ, উদক ভাগ ছিল জলকর। বেদাক ভোগ, বেদাক ভোগ হচ্ছে জলসেচের জন্য যে কর দিতে হতো। উপরিকর, উপরিকর ছিল এক্সট্রা কর, অর্থাৎ অতিরিক্ত যে কর। গুপ্ত যুগে এইরকম বিভিন্ন কর চালু ছিল। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের রাজত্বকালে সিংহলের রাজা কোথায় মঠ নির্মাণের অনুমতি চেয়েছিল? বোধগয়া, নাগাপত্তনম, সারনাথ, সোপারা। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সিংহলের রাজা তিনি বোধগয়াতে মঠ নির্মাণের অনুমতি চেয়েছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজবংশের কোন শাসক একজন ভালো বিনা বাদ্যযন্ত্র বাদক হিসাবে তার যে দক্ষতার জন্য তিনি বিখ্যাত ছিলেন? বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত,
চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মুদ্রায় তাকে বীণা বাদনরত অবস্থায় দেখা গেছে এবং তা থেকে মনে করা হয় যে তিনি বীণা বাদ্যযন্ত্রে দক্ষ ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কে প্রথম গুপ্ত শাসক যিনি মুদ্রা জারি করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, ঘটোৎকচগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত। নিম্নে যে শাসকদের নাম দেওয়া আছে এদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত শাসক যিনি মুদ্রা জারি করেছিলেন। অপরদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম শাসক যিনি রৌপ্য মুদ্রা জারি করেছিলেন। আর গুপ্তদের মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা প্রথম চালু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, পরম ভাগবত উপাধিধারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত। দেখো, এই পরম ভাগবত এই উপাধিটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত দুজনই নিয়েছিল। আর এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে সমুদ্রগুপ্ত, তাই পরম ভাগবত উপাধিধারী প্রথম শাসক হিসাবে কোনো কোনো বইয়েতে সমুদ্রগুপ্তকেও ধরা হয়, আবার কখনো কখনো দ্বিতীয় চন্দ্রগুপ্তকেও ধরা হয়। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে অ্যান্সার কিতে দেখা গেছে যে এই পরম ভাগবত উপাধিধারী প্রথম গুপ্ত শাসক হিসাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই ধরেছে, তাই এক্ষেত্রে আমি সঠিক উত্তর করে রাখলাম অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে হুনদের উপর বিজয় অর্জন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, ভানুগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তিনি হুনদেরকে পরাজিত করেছেন এবং তিনি ভারত রক্ষাকারী এই উপাধিটি পেয়েছিলেন। তার এই হুন আক্রমণের ক্ষেত্রে তার বিজয় এর বর্ণনা পাওয়া যায় ভিটারি স্তম্ভ লেখ থেকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। প্রথম বিবৃতি দেখো, সমুদ্রগুপ্তের রাজসভায় ছিলেন হরিসেন, অর্থাৎ সমুদ্রগুপ্তের রাজসভায় হরিসেন একজন বিখ্যাত কবি ছিলেন। দ্বিতীয় বিবৃতি, তিনি দেবী চন্দ্রগুপ্তম নাট্যকাব্য রচনা করেছিলেন। তৃতীয় বিবৃতি, তিনি প্রয়াগ প্রশস্তির স্রষ্টা ছিলেন। প্রথম বিবৃতিটি সঠিক। আমরা জানি যে সমুদ্রগুপ্তের রাজসভায় হরিসেন ছিলেন এবং তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন, কিন্তু হরিসেন দেবী চন্দ্রগুপ্তম এই নাটকটি রচনা করেননি। দেবী চন্দ্রগুপ্তম এই নাটকটি রচনা করেছিলেন বিশাখ দত্ত, আর তিনি প্রয়াগ প্রশস্তির স্রষ্টা ছিলেন, এটিও সত্য। তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1 এবং 3 সত্য। নেক্সট কোশ্চেন, মান্দাসর শিলালিপিতে নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দ্বারা সূর্য মন্দির নির্মাণের উল্লেখ পাওয়া যায়? ছুতোর, তেলি, রেশম তাঁতি, নৈপুণ্য পুরুষ অর্থাৎ ক্রাফটম্যান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেশম তাঁতি। সঠিক উত্তর অপশন সি। এবং এর বর্ণনা পাওয়া যায় কোন শিলালিপি থেকে? মান্দাসর শিলালিপি থেকে। নেক্সট কোশ্চেন, পুগ শব্দটি কি বোঝায়? একদল ব্যবসায়ী, জমি অনুদান প্রাপ্তদের একটি দল, কারিগরদের একটি দল, এবং অপশন ডিতে দেখো আছে ব্যাংকারদের একটি কার্টেল। তো পুগ শব্দটি বলতে বোঝাতো একদল ব্যবসায়ীকে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। গুপ্তযুগে বণিক এবং কারিগরদের বিভিন্ন সংঘ ছিল,
শিল্পী এবং বণিকদের যে পেশাদারী সংগঠন ছিল সেই সংগঠনগুলোর বিভিন্ন নাম ছিল শ্রেণী, নিগম, তাহলে এই শ্রেণী বা নিগম এগুলো ছিল শিল্পী ও কারিগরদের সংগঠন। এছাড়া এটি আবার সংঘ এই নামেও পরিচিত ছিল। গুপ্তযুগে যারা ধনী বণিক ছিল তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী। শ্রেষ্ঠী হলো ধনী বণিক। অপরদিকে ছিল স্বার্থবাহ নামক একটি শব্দ। এই স্বার্থবাহ হলো ভ্রাম্যমান বণিক গোষ্ঠী, অর্থাৎ এরা পণ্য পরিবহন করত ঘুরে ঘুরে, ভ্রাম্যমান বণিক গোষ্ঠী। নেক্সট কোশ্চেন, নিচের বক্তব্যগুলি মনোযোগ সহকারে পড়ুন। তিনটে বিবৃতি রয়েছে। গুপ্ত শাসকেরা নিজেদের জন্য সার্বভৌমত্ব দাবি করেছিল। এই বিবৃতিটি সঠিক। আমরা দেখব যে গুপ্ত রাজারা একাধিক বিভিন্ন ধরনের তারা উপাধি নিয়েছিল। মহারাজাধিরাজ, পরাক্রমাঙ্ক, সর্বরাজছেত্তা, বিক্রমাদিত্য, মহেন্দ্রাদিত্য, এই সমস্ত উপাধিগুলো তাদের সার্বভৌমত্বকেই প্রকাশ করার জন্যই তারা নিত। দ্বিতীয় দেখব যে তাদের প্রশাসন সম্পূর্ণ কেন্দ্রীভূত ছিল। এটি ভুল, কারণ গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত। আর মৌর্য যুগের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত। এই কোশ্চেনটা মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10-এ এসেছিল যে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল, 4টে অপশন ছিল, সেখানে একটা অপশন ছিল যে কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা। এক্ষেত্রে আমরা দেখলাম কি যে মৌর্য যুগের প্রশাসন ব্যবস্থা কেন্দ্রীভূত আর গুপ্ত যুগের প্রশাসন ব্যবস্থা হচ্ছে বিকেন্দ্রীভূত। সেই কারণে দ্বিতীয় বিবৃতিটি ভুল। তৃতীয় বিবৃতি আমরা দেখব যে তারা জমি অনুদান করার প্রথা চালু করেছিলেন। এটি সত্য, কারণ অগ্রহার প্রথা শুরু হয়েছিল এই গুপ্ত যুগে। তাই সঠিক কোড থেকে যদি উত্তর নির্বাচন করি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 এবং 3, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্তের নিম্নলিখিত রত্নগুলির মধ্যে কে জ্যোতিষের সাথে সম্পর্কিত ছিল? বড়রুচি, শঙ্কু, খপনক, অমর সিংহ। এই প্রশ্নের সঠিক উত্তর খপনক। তিনি জ্যোতিষের সাথে সম্পর্কিত ছিলেন। গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে যে 9 জন রত্ন ছিলেন বা যাদেরকে একত্রে নবরত্ন বলা হতো, সেই নবরত্নদের নাম এবং তারা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থটিকে মৌর্যদের কৌটিল্যের অর্থশাস্ত্রের সমতুল্য গুপ্ত গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়? কামন্দকের নীতিসার, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কামন্দকের নীতিসার। মৌর্য যুগে এই অর্থশাস্ত্র যেমন রাষ্ট্রনীতির উপর ভিত্তি করে রচিত হয়েছিল, তেমনি গুপ্ত যুগে কামন্দকের নীতিসার এখানে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কিত আলোচনা রয়েছে। তাই এই কামন্দকের নীতিসার গ্রন্থটিকে কৌটিল্যের যে অর্থশাস্ত্রের বা মৌর্য যুগের গ্রন্থের সমতুল্য বলেই বিবেচনা করা হয়।
নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুপ্তদের মধ্যে কার আমলে সর্বাধিক সংখ্যক শিলালিপি রয়েছে? বুধগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, প্রথম কুমারগুপ্ত। দেখো, গুপ্ত শাসকরা যে লিপি বা শিলালিপি জারি করেছিলেন তাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কুমারগুপ্তের, সংখ্যায় 14টি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শিলালিপি ছিল 6টি, সমুদ্রগুপ্তের ছিল 4টি, আর বুধগুপ্তের ছিল 7টি। এই সমস্ত শাসকদের যে গুরুত্বপূর্ণ শিলালিপি ছিল সেগুলো আমি লিখছি। দেখো, বুধগুপ্তের হচ্ছে সারনাথ শিলালিপি, আর পাহাড়পুর শিলালিপি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ, ইরান, নালন্দা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেহেরলি, এই মেহেরলিতেই তাকে চন্দ্র এই নামে উল্লেখিত আছে। তিনি মথুরা, সাঁচি। প্রথম কুমারগুপ্তের মান্দাসর, দামোদরপুর। এখানে যে শিলালিপিগুলো লিখে দিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? অপশন এতে দেখো, কুবের নাগ, লিচ্ছবি রাজকন্যা প্রথম চন্দ্রগুপ্তের সাথে বিবাহিত। এই বিবৃতিটি ভুল, কারণ কুবের নাগ তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন, প্রথম চন্দ্রগুপ্তের নয়। ধ্রুবদেবী রামগুপ্তের বিধবা স্ত্রী, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিবাহিত স্ত্রী, এটা সঠিক। ধ্রুবদেবী তিনি রামগুপ্তের প্রথম স্ত্রী ছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন রামগুপ্তকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন তখন তিনি এই ধ্রুবদেবীকে বিবাহ করেছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমরা দুজন পত্নীর নাম পেলাম, একজন ধ্রুবদেবী আর একজন কুবের নাগ। আর প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন কুমার দেবী। প্রভাবতী নাগা রাজকন্যা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিয়ে করেছিলেন। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যাই ছিলেন প্রভাবতী গুপ্ত এবং প্রভাবতী গুপ্তের বিবাহ হয়েছিল বাকাটক রাজা রুদ্র সেনের সঙ্গে। এই বিষয়টি আগেও বলেছি। কুমার দেবী দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা, এটা ভুল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন প্রভাবতী গুপ্ত, তাই এক্ষেত্রে সঠিকভাবে মিলেছে শুধুমাত্র অপশন বি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, গুপ্তযুগের প্রদেশগুলি কি নামে পরিচিত? ভুক্তি, বিষয়, আহার, বিথি। গুপ্তযুগের প্রদেশগুলি ভুক্তি নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। গুপ্তযুগের যে প্রাদেশিক প্রশাসনিক যে কাঠামো ছিল সেই প্রাদেশিক প্রশাসনিক কাঠামোর সেখানে গুপ্ত সাম্রাজ্য কতগুলো প্রদেশে বিভক্ত ছিল এবং এই প্রদেশগুলোকে বলা ছিল ভুক্তি বা দেশ। সাধারণত দেশ পশ্চিম ভারতের যে প্রদেশগুলি ছিল সেই পশ্চিম ভারতের প্রদেশগুলোকে বলা হতো দেশ। এই ভুক্তির যিনি শাসক ছিলেন তাকে বলা হতো উপরিক।
এবং এই দেশের শাসককে বলা হতো গোপ্তা। ভুক্তি আবার কতগুলো জেলা নিয়ে গঠিত এবং গুপ্ত যুগের জেলাগুলোকে বলা হতো বিষয়। তাহলে বিষয় হলো জেলা। এবং এই বিষয় বা জেলার যিনি প্রধান শাসনকর্তা তিনি হলেন আয়ুক্তুক বা বিষয়পতি বলা হয়। জেলার নিম্নে যে প্রশাসনিক একক ছিল সেটি ছিল বিথি। বিথি হলো কতগুলো গ্রাম নিয়ে গঠিত। এই বিথির যিনি প্রশাসনিক আধিকর্তা তিনি হলেন বিথি কুলিক। বিথির নিচে ছিল গ্রাম এবং এই গ্রাম শাসিত হতো গ্রাম প্রধানের দ্বারা। গুপ্ত যুগে গ্রাম প্রধানকে বলা হতো মহত্তর বা ভোজক। এছাড়া গুপ্ত যুগে গ্রামে একজন সরকারি কর্মচারী নিযুক্ত ছিলেন, তাকে বলা হতো গ্রামিক। এবং এই গ্রামিককে প্রশাসনিক কাজকর্মে সাহায্য করত গ্রামের একটি সমিতি বা সভা, সেটি হলো পঞ্চমণ্ডলী। এই পঞ্চমণ্ডলীতে থাকত গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং তারা প্রশাসনিক কাজকর্মে এই গ্রামিককে সাহায্য করত। আর একবার গুপ্তযুগের এই প্রশাসনিক কাঠামোটা বুঝে নাও। গুপ্তযুগের যে প্রদেশ ছিল, প্রদেশগুলোকে বলা হতো ভুক্তি এবং দেশ, এই দুই নামেই পরিচিত ছিল। তবে পশ্চিম ভারতে যে প্রদেশগুলো ছিল সেগুলোকে বলা হতো দেশ। ভুক্তির যিনি শাসক ছিলেন তাকে বলা হতো উপরিক এবং দেশ এর শাসক ছিলেন গোপ্তা। কতকগুলো জেলা নিয়ে এক একটি ভুক্তি গঠিত হতো এবং জেলাগুলোকে বলা হতো বিষয়। জেলার যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হতো আয়ুক্তুক বা বিষয়পতি। জেলা এবং গ্রামের মধ্যবর্তী স্তরে ছিল বিথি এবং এই বিথি কতগুলো গ্রাম নিয়ে গঠিত হতো এবং বিথির যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো বিথি কুলিক। গ্রাম শাসিত হতো গ্রাম প্রধানের দ্বারা এবং গুপ্তযুগে এই গ্রাম প্রধানদেরকে বলা হতো মহত্তর বা ভোজক। এছাড়া গ্রামে সরকারি কর্মচারী হিসাবে ছিল গ্রামিক এবং এই গ্রামিককে প্রশাসনিক কাজকর্মে সাহায্য করত পঞ্চমণ্ডলী নামক একটি সভা। গুপ্তযুগে জেলাতে যে প্রশাসনিক দপ্তর ছিল সেই দপ্তরকে বলা হতো বিষয় অধিষ্ঠান অধিকরণ দপ্তর। অপরদিকে গ্রামীণ বা গ্রামের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার জন্য গ্রামেও একটি প্রশাসনিক দপ্তর ছিল। গ্রামে যে প্রশাসনিক দপ্তরটি ছিল সেটিকে বলা হতো অষ্টাকুলাধিকরণ। তাহলে এই অষ্টাকুলাধিকরণ হলো গ্রামে প্রশাসনিক দপ্তর, আর বিষয় অধিষ্ঠান অধিকরণ হলো জেলার প্রশাসনিক দপ্তর। এ প্রসঙ্গে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে গুপ্ত যে প্রশাসন ব্যবস্থা বা গুপ্তযুগের যে রাজতান্ত্রিক আদর্শ ছিল সেখানে রাজারা তারা রাজতন্ত্রে ঐশ্বরিক তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছিল। যেমন সমুদ্রগুপ্ত তিনি নিজেকে কুবের, ইন্দ্র, বরুণ ও যমের সমতুল্য বলে মনে করতেন
এছাড়া আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় যেখানে চক্র পুরুষের প্রতিকৃতি দেখতে পাই, অর্থাৎ তিনি নিজেকে বিষ্ণুর সমতুল্য বলে দাবি করতেন। এছাড়া কুমারগুপ্তের মুদ্রায় সেখানে ময়ূর বাহন কার্তিকের মূর্তি রয়েছে। এইভাবে গুপ্ত শাসকরা তারা নিজেদেরকে সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করত। তাহলে গুপ্ত প্রশাসন ব্যবস্থার যদি আমরা বৈশিষ্ট্য বিশ্লেষণ করি, তাহলে সবার প্রথমেই আমরা যেটা দেখব যে রাজতন্ত্রে ঐশ্বরিক তত্ত্ব প্রতিষ্ঠিত ছিল। দ্বিতীয় উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য ছিল যে গুপ্ত প্রশাসনিক ব্যবস্থায় সেখানে বেসরকারি ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল, যেটা আমরা মৌর্য যুগের প্রশাসনিক পরিকাঠামোয় দেখতে পাই না। এছাড়া গুপ্ত প্রশাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা বলা হয়। গুপ্ত যুগের যে মন্ত্রী পদ ছিল সেই মন্ত্রী পদ আবার বংশানুক্রমিকও ছিল। এছাড়া গুপ্ত রাজারা তারা বিভিন্ন ধরনের উপাধি ধারণ করে নিজেদের সার্বভৌমত্ব বা নিজেদের ক্ষমতাকে জাহির করার চেষ্টা করত। এই ছিল গুপ্ত সাম্রাজ্য এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের যখনই কোনো নতুন ক্লাস আপলোড হবে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।